এবং যে সত্য প্রকাশিত হয়েছে সেটা মারাত্মক, এটাই সুপ্রিম কোর্ট জজেরা বলেছেন। সুতরাং সিবিআই তো আরও দ্রুততার সঙ্গে তদন্ত করবেন। আমি তো প্রথম দিন বলেছি, পুলিশের প্রাথমিক কাজ ছিল কুণাল ঘোষ অ্যারেস্ট করা, তাকে হেফাজতে নেওয়া। হেফাজতে তাকে নেয়নি, তার মানে পুলিশ, কুণালবাবু এরা সকলে একটা ষড়যন্ত্র করেই করেছেন। এই রাজ্যের সমস্ত অপকর্মের নায়িকা মুখ্যমন্ত্রী, আমি কতবার বলবো, সমস্ত অপকর্মই ওর বুদ্ধিতে পরিচালিত হয়। সেটা তো ওই নৈতিকতার প্রশ্ন। এখন তদন্ত করতে করতে যদি তারা দেখেন, তারা ডাকবেন, ডাকা উচিত তাদের যদি সেই সাহস থাকে, যদি ওপর থেকে কোনো রকম বিধিনিষেধ না হয়। মন্ত্রী হয়েছেন কেন? তার থেকে উনি তো দাবি করেন ভালো বাসন মাজতে পারেন, ভালো রান্না করতে পারেন, তো উনি ঘরে গিয়ে রান্না বাসন করুন, কিংবা রান্না বাসনের একটা স্কুল খুলুন, মন্ত্রিত্ব ছেড়ে দিন। মন্ত্রিত্বের যদি দায়িত্বই তিনি পালন করতে না পারেন, তাহলে মন্ত্রী থেকে লাভ কি? আমাদের জনগণের পয়সা খরচা করে। এখন গোটা প্রশাসনটা প্রকারান্তরে চালাচ্ছে কুণাল ঘোষ বাহিনী, যাদের পূর্বদিনের দুর্নীতি করার অভিজ্ঞতা আছে এবং পূর্বদিনের জেল খাটার অভিজ্ঞতা আছে। সব অভিজ্ঞতা মিলিয়ে কী করতে হবে না হবে এটা কুণালবাবুরাই বুদ্ধি দিচ্ছে। এটা তো একটা পুরোপুরি পরিকল্পিত ব্যাপার, ষড়যন্ত্র হয়েছে। এটা যত তদন্ত ঠিকমতো হবে, ষড়যন্ত্র প্রকাশ পাবে। আমরা আদালতের কাছে সে কথাই বলেছি। এবং প্রথম এটাকে ভাইরাল করেন কুণাল ঘোষ। তিনি কোত্থেকে পেলেন? প্রথম প্রশ্ন। পুলিশের তো প্রথম দরকার ছিল, পুলিশ তার এফআইআরে বলছে আমরা আমাদের সোর্স থেকে পেয়েছি। তা সেই সোর্সটা কি কুণাল ঘোষের সোর্স? যদি সেই সোর্সটা কি এটা পুলিশ কার থেকে পেয়েছেন, একেবারে তারা পেন ড্রাইভও পেয়ে গেছেন। এ থেকে কী প্রমাণ হয় যে গোটালে পুলিশ তৈরি করেছিল? তার কারণ যে ফোন করেছিল সে হচ্ছে তৃণমূলের একটা পরিচিত গুন্ডা। সে কলতানকে ফোন করেছে, সে হয়তো চেনে, আমার যেমন কত লোক চেনে। কলতানের কথার মধ্যে যেটা আমরা বলেছি, সেখানে কোথাও কিন্তু হামলা করার ব্যাপারে তার কোনো রকম সহমত বা তার কোনো পরামর্শ ছিল না। এখন আদালত বিচার করছেন, দেখা যাক কি দাঁড়ায়। তাদের কাউকে তারা খুঁজে পাননি, এতদিন তো হয়ে গেল। এখানে একটা সোর্স থেকে তারা যারা তৈরি করেছেন সেটা পেয়ে গেলেন, কিন্তু সেই সোর্স তাদের বললো না কে দাদু আর কে বাবান। এই দাদু আর বাবান তো তৃণমূলের নেতারা, এটা আমি পরিষ্কার বলছি, ওরা অস্বীকার করার চেষ্টা করুন। এবং এই দাদু আর বাবান হয়তো কুণালবাবুরই খুব বিশ্বস্ত লোক। তারা চক্রান্ত করে এটা করেছে, এটা করে ভেবেছিল বাজার মাত করবে, কিন্তু বুমেরাং হয়ে গেছে। 3 মাসে যে তাকে ফোন করেছে তার সে হয়তো পাড়ার কাছাকাছি পরিচিত হতেই পারে। আমার সঙ্গে শ্রেয়ার আলাপ আছে, 3 মাস ধরে ফোনে কথা হচ্ছে। তার মানে কি যে আমি শ্রেয়াকে ফোন করে বললো, শ্রেয়া তোমার পাড়া চলে যে মাস্তানি করে আসি, এই ঠাট্টা করে বলি। শ্রেয়া হয়তো ফোনে বলে হ্যাঁ, ও হ্যাঁ কেন বলেছে, তার মানে ও এই সমস্ত ছেলে মানুষই ভাবে পুলিশ তারা তদন্ত করার নাম করে দুর্ভাগ্যজনকভাবে তাদের যেটা বিশ্বাসযোগ্যতা, যে তারা আইন মেনে কাজ করবে, সেটাকেই তারা নষ্ট করে দিচ্ছেন। আজকেও তো বিচারপতি বলছিলেন আমি কি সিবিআই করে দেবো। মানে প্রত্যেকটা তদন্ত, সাধারণ তদন্তের ক্ষেত্রেও যদি মানুষের মধ্যেই প্রশ্ন আসে যে পুলিশ তদন্ত করতে চায় না, পুলিশ লোককে ফাঁসাতে চায়, তাহলে সেই পুলিশের থাকার প্রয়োজনটা কী? আমি তো এটাই বুঝি না। পুলিশ বাহিনী তৈরি হয়েছে আইন রক্ষার জন্য, আইন শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য, আইন মেনে কাজ করার জন্য। আমাদের রাজ্যে দেখছি আমরা পুলিশ কাজ করছে শাসক দলের স্বার্থ রক্ষার জন্য। কলকাতা পুলিশের ইতিহাসে এমন ঘটনা ঘটেনি যে একজন কর্মরত ওসিকে গ্রেপ্তার হতে হলো। এরপরেও যদি পুলিশ নিজেদের সম্মান রক্ষার জন্য চেষ্টা না করেন, তাহলে তো গুন্ডারাই না। এটাই তো প্রশ্ন, যে প্রশ্ন যে কোনো সাধারণ মানুষ করবে, যে পুলিশ থেকে মানুষকে জানাবার আগেই কুণাল ঘোষ জেনে গেলেন। এবং কুণাল ঘোষ জেনে গেলেন যে অডিও বার্তা তৈরি হয়েছে, যিনি অডিও বার্তার মূল কথা বলছেন তিনি তৃণমূলের লোক। তিনি নিজে বলছেন আমার এই গুন্ডামি করার অনেক অভিজ্ঞতা আছে, আগে অনেক কাজ করেছি, এটা করতে ভয় লাগছে। এটা তো সিপিএমের লোকেরা বলবে না। সুতরাং এটা তারা একটা পরিকল্পিত চক্রান্ত। আমরা আশা রাখি আজ হোক কাল হোক এই সত্য প্রকাশিত হবে। সমস্ত বিষয়গুলো তো আদালতে সহজে আমরা এনেছি, তাই না? পুলিশের এতই তাদের ইন্টেলিজেন্স কাজ করছে, যেখানে সিপিএমকে ফাঁসাতে হবে, আর তাদের কোনো ইন্টেলিজেন্স ছিল না যে হাঙ্গামা হবে। তাদের কোনো ইন্টেলিজেন্স ছিল না যে কী করে কুণাল পেল। এগুলো বলা উচিত তো। পুলিশ তো সৎ। আর এতদিনেও পুলিশ 5-6 দিন হয়ে গেল বোধ হয়, ওই কে বাবু আর সাহেব তাদের খুঁজে পেল না। তো কিসের কলকাতা পুলিশ? এটা কলকাতা পুলিশের ভূমিকা না, এটা মমতা পুলিশের ভূমিকা। মীনাক্ষীকে ডেকেছে, মীনাক্ষী সাক্ষ্য দিয়েছে, যা যা ঘটেছে, যা যা দেখেছে, ঠিক কাজ করেছে। এবং মীনাক্ষীও খুব দৃপ্ততার সঙ্গে তার যা বক্তব্য বলে এসছেন। তো ভয় পায়নি মীনাক্ষী। সিবিআই নোটিশ করলেই সঙ্গে সঙ্গে উডবান্ডে ভর্তি হতে যায়নি। তো কবে তারা ভিন্ন ছিল? জনগণের চাপ পড়লে পরে তখন একটু এদিক ওদিক করেন। জনগণের চাপটা না থাকলে পরে তো রাজ্যের তৃণমূল মানে রাজ্য প্রশাসন, প্রশাসন মানে তৃণমূল। এর বাইরে থেকে জানা হয় তৃণমূলের বলার সাহস পায় যে লক্ষ্মী ভাণ্ডার বন্ধ করে দেবো। তাহলে বলার সাহস পায় যে আপনারা যারা আন্দোলন করছেন তারা লক্ষ্মীর ভাণ্ডার ছেড়ে দিন, সরকারি চাকরি ছেড়ে দিন। স্পর্ধা ওদের কে দিয়েছে? তাই তো বলছি, তাহলে স্পর্ধা ওদের কে দিয়েছে? ওরা কি মনে করেন সরকারটা ওদের বাবার সম্পত্তি নাকি? আমার পিতৃপুরুষ রেখে গিয়েছে, আমি সেটা ভেঙে ভেঙে খাবো আর বক্তৃতা করবো?
অন্য রাজ্য হলে এই কথা বলার জন্য সঙ্গে সঙ্গে তাদের গ্রেপ্তার করে পাঠিয়ে দিতে, যে তুমি কে সরকার হয়ে এই ধরনের হুমকি দেওয়ার। বিনীত গোয়েল গেলেন, মনোজ ভার্মা এলেন, এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া, আমি এর মধ্যে কোনো বিশেষত্ব দেখি না। কেন সরকারি সব কাজে এরকম ট্রান্সফার হয়, এখানে তো বিনীত গোয়েলকে যেতেই হতো দুদিন বাদে, এখন আন্দোলনের চাপে পড়ে তাকে সরিয়ে একটা ভালো পোস্ট দেওয়া হলো। মনোজ ভার্মাকে নিয়ে এসছে। মনোজ ভার্মা যদি দক্ষতার সঙ্গে কাজ করতে পারে আইন মেনে ভালো, আর আইন মেনে কাজ না করলেই তাকেও দৌড়তে হবে। দেখুন, পার্লামেন্টারি ডেমোক্রেসিতে যারা ভোটে জিতে ক্ষমতায় আসেন তারাই প্রশাসনকে নিয়ন্ত্রণ করেন, এবং এই যে বিগত 10 বছর ধরে প্রশাসনের সর্বস্তরে যে ঘুণ ধরেছে, সবাই দুর্নীতিতে ছেয়ে গেছে। একটা রাজ্যের পুলিশ মন্ত্রী যদি থাকে, পুলিশ মন্ত্রীর সঙ্গে সঙ্গে পদত্যাগ করা উচিত ছিল যখন তার কর্মরত ওসিকে হেফাজতে নেওয়া হলো। স্বাস্থ্যমন্ত্রীকে পদত্যাগের উচিত যখন একজন তার কলেজের উচ্চপদস্থ স্বাস্থ্য আধিকারিক, আরজি কলেজের প্রিন্সিপাল, তাকে গ্রেপ্তার করা হলো। এদের তো সে নৈতিকতা বোধ নেই। আমি যদি দেখি আমার মাথার উপরের লোকটা অনৈতিক, দুর্নীতিগ্রস্ত, তাহলে আমি তো সেটা শতগুণ বৃদ্ধিতে কাজ করব। আমাকে একদম খুব দক্ষ আইএএস অফিসার বলেছিলেন, মন্ত্রীরা যদি দুর্নীতিগ্রস্ত না হয়, মন্ত্রীরা যদি আইন মেনে কাজ করে, তাহলে আমাদের অফিসারদের সাহস নেই সেই পরিধির বাইরে গিয়ে কাজ করার। এই অফিসাররা রিটায়ার করার পর তাদের বিভিন্ন জায়গায় পরামর্শদাতার নাম করে একই বেতনে বা অতিরিক্ত বেতনে পোষা হচ্ছে, এগুলো প্রলোভন আছে তো। না, বিচারপতিরা আগের দিনই বলেছিলেন, বিচারপতিরা ইঙ্গিতটা আগের দিনই দিয়েছিলেন, এবং বিগত শেষ যে রিপোর্ট হয়েছে সেই রিপোর্টে পরিষ্কার পেয়েছে যে সিবিআই তদন্তে অনেক তথ্য বেরিয়ে আসছে। সেই তথ্য থেকেই প্রমাণ হচ্ছে যে সরকারি প্রশাসন ঠিকমতো কাজ করেনি। ওদের একই পোস্টে একই র্যাঙ্কে, ওগুলো কিছু না, ওইসব নিয়ে আমি কোনো মন্তব্য করি না। কার কোথায় কী পোস্টিং হয়েছে না হয়েছে, সে আইপিএস হিসেবে সাজা দিল কিনা এটা বড় কথা, পোস্টিংটা কোনো বড় কথা নয়। তার বিরুদ্ধে কোনো রকম শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হলো কি না, তো নেওয়া হয়নি। যে পুলিশ কমিশনার নিজে বলছেন আমি ব্যর্থ, আমি প্রশাসন ঠিকমতো কাজ করতে পারিনি, তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার পরিবর্তে তাকে সরিয়ে দেওয়া তো কোনো ব্যাপার না। এই মমতা তো এখানে লাইভ স্ট্রিমিংয়ের বিরোধিতা করছিল এদেশের মিটিংয়ের, তার একটা বৈধতা দিতে হবে। কেন আমি বারবার বলেছি যে মমতা ভুল বলছেন, অসত্য কথা বলছেন, বেআইনি কথা বলছেন। এখন সেটাকে একটা আইনি শুদ্ধতা দেওয়ার জন্যই কপিল সিবাল এটা চেয়েছিলেন। যদি ওই আবেদনে লাইভ স্ট্রিমিং বন্ধ হয় তাহলে ওরা বলতে পারতো এই তো লাইভ স্ট্রিমিং হলো না। তা না হলে কোনো আইনজীবীর পক্ষে লাইভ স্ট্রিমিং বন্ধ করার তো কোনো প্রয়োজন নেই। আইনজীবীরা তো মক্কেলের হয়ে সওয়াল করবেন, সে আদালতে যে পরিবেশে সওয়াল করবেন, তাদের মেধার ভিত্তিতে সওয়াল, সেটাই বড় কথা। সেটা ওরা বলতে পারবেন, আমি কী করে বলি। থাকতে পারে, হতে পারে, তো আন্দাজ করে লাভ নেই। কিন্তু আমি বারবার বলছি যে এই সিবিআই তদন্ত মোটামুটি সঠিক পথে এগোচ্ছে। আমি অন্ততপক্ষে এখনও পর্যন্ত আশাবাদী, যতটুকু হয়েছে। এরপরে কী হবে আমি জানি না, যতটুকু আমি ছিলাম আমি তাতে আমার ধারণা হয়েছে যে ঠিকই আছে। সবই জানেন, জানেন না উনি যে জানেন কোথায় কোন মেয়েটা সিপিএম করে, কোন মেয়েটা নকশাল করে, কোন ছেলেটা মাওবাদী করে, উনি সব জানেন। আর উনি তার দপ্তরে কি চুরি হচ্ছে জানেন না, সব জানেন। ছাড়তে পারেটা কী আবার, উনি তো থেকে জনগণের স্বার্থবিরোধী কাজ করছেন। পদত্যাগ করে একটা দৃষ্টান্ত স্থাপন করুন। অবশ্য ওকে পালিয়ে যেতে হবে পদত্যাগ করে, কিন্তু তখন আর দৃষ্টান্ত স্থাপন হবে না, তখন আরেকটা অন্য দৃষ্টান্ত স্থাপন হবে যে জনগণের আন্দোলনের চাপে পালিয়ে গেলেন।